চার ধামের অন্যতম শ্রেষ্ঠ ধাম বদ্রীনাথ, যেখানে অলকানন্দার কলকল শব্দে আর হিমালয়ের হিমশীতল হাওয়ায় শুধু একটা নামই প্রতিধ্বনিত হয়, ওম নমো নারায়ণায়। প্রতিটা বাঙালির ইচ্ছে থাকে জীবনে অন্তত একবার এই পবিত্র ভূমিতে পা রাখার। দাঁড়িয়ে আছি এখন আমি ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজে, কিন্তু না শুধু এটাই দেখিনি, তার সাথে আজ আপনাদের সঙ্গে নিয়ে আমি চলে এসেছি স্বয়ং ভগবান বিষ্ণুর এই বৈকুণ্ঠে। জার্নিটা কন্টিনিউ হচ্ছে কেদারনাথ থেকে, কিন্তু আমি অবশ্যই আপনাদের জানাবো যারা শুধু বদ্রীনাথ করতে চাইবেন কিভাবে আসবেন, আর তার সাথে আমাদের কেদারনাথ থেকে বদ্রীনাথের জার্নি তো আপনারা দেখবেন, সাথে কিন্তু দেখাবো চোপটা। চলুন আজকের জার্নিটা শুধু দেখার নয়, একসাথে অনুভব করার। সকাল 11:10 বাজে আমরা যাত্রা শুরু করছি। এবার যাচ্ছি কেদারনাথ থেকে বদ্রীনাথ। চলুন যাওয়া যাক। অবশ্যই জানাবো কতক্ষণে পৌঁছাচ্ছি। অনেক লম্বা জার্নি হতে চলেছে, তার সাথে মাঝপথে যদি খুব সুন্দর কিছু দেখতে পাই সেটাও দেখাবো। হর হর মহাদেব। আশা করছি যে আপনারা আমার কেদারনাথের ডিটেল ব্লগটা দেখেছেন। যদি না দেখে থাকেন লিংক দেওয়া রইল, অবশ্যই গিয়ে দেখে নেবেন। চলুন এবার যাওয়া যাক কেদারনাথ থেকে বদ্রীনাথ। কিন্তু হতেই তো পারে যে আপনাদের মধ্যে কেউ এরকম আছেন পায়ের ব্যথার জন্য বা কোনো মেডিকেল কন্ডিশনের জন্য কেদারনাথ যেতে পারেননি, কিন্তু বদ্রীনাথ যাওয়ার খুব ইচ্ছা। তাহলে কলকাতা থেকে কিভাবে পৌঁছাবেন? হাওড়া থেকে নিয়ে নেবেন ট্রেন হরিদ্বার পৌঁছানোর জন্য। আমরা নিয়েছিলাম কুম্ভ এক্সপ্রেস। 3AC-র ভাড়া আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, তার সাথে এখানে আর একটা ট্রেনের অপশনও দিয়ে রাখলাম। সন্ধ্যের মধ্যে আপনারা পৌঁছে যাবেন হরিদ্বার, আর এবার হলো রুম খোঁজার পালা। স্টেশনের বাইরেই আছে 1000 টাকার অনেক রুম। আরোই যদি সস্তায় থাকতে চান তাহলে স্টেশনের বাইরে থেকে নেবেন টোটো আর চলে যাবেন ভারত সেবাশ্রমে। এখানে নন এসি রুমে পার পার্সনের ভাড়া পড়বে 200 টাকা, আর এসি রুমে পার পার্সনের ভাড়া পড়বে 400 রুপিস। তাছাড়া ছোট গঙ্গার সামনে আমরা ছিলাম এই হোটেলটায়। এটা একটা 3 স্টার হোটেল। আমাদের ভাড়া পড়েছিল পার রুমে 2000 রুপিস। এবার আপনারা যদি রুম ট্যুর চান বা দেখতে চান হরিদ্বারে প্রথম দিন গিয়ে কি খাওয়া দাওয়া করবেন বা কি করবেন, তাহলে অবশ্যই কেদারনাথের ব্লগটা দেখতে ভুলবেন না। এবার একটু ইনফরমেশন দিয়ে দিই আমরা কিসে করে যাব। তো আমরা যেহেতু টোটাল 8 জন আছি, আমরা এখানে 5 জন আর আমাদের ওই মাসি, ওনারা 3 জন আছেন, ওনাদেরকে আমরা ভারত সেবাশ্রম থেকে তুলবো। এবার যদি আমরা রেড বাস করি, রেড বাসের অপশনটা আছে। অবশ্যই আপনারা যারা সোলো আসবেন বা 2 জন আসলেন কম জন, আপনারা যদি রেড বাস থেকে বাস নিয়ে নেন পার পার্সন 1000 রুপিস করে পড়বে। কিন্তু যেহেতু আমরা 8 জন আছি, ওটাতে আমাদের বেশি খরচা হয়ে যাবে। আমরা তার থেকে একটা যদি গাড়ি করে নিই, ওটাতে আমাদের সস্তা পড়ছে। আমরা কিন্তু কেদারনাথ করব, বদ্রীনাথ করব, আর আমাদের এই গাড়িই থাকবে আমাদের জন্য উপরে নিয়ে যাওয়া নিয়ে আসা। আর এই পুরো ট্রিপটাতে আমাদের পার পার্সনের ভাড়া পড়ছে 3150, যার মধ্যে আছে কেদারনাথ বদ্রীনাথ যাতায়াত, তার সাথে সাইট সিইং আর মানা ভিলেজ। এটা আপনারা তখনই করতে পারবেন যখন আপনাদের এতজন আপনারা একসাথে আসছেন। একা আসলে হবে না, একা আসলে আপনাদেরকে বাসে নিতে হবে, ওটাই তাহলে খরচা কম হবে। পরের দিন সকাল সকাল হরিদ্বার থেকে বেরিয়ে পড়ুন। রেড বাসে বাস বুকিং করে রাখবেন হরিদ্বার থেকে বদ্রীনাথ পর্যন্ত ডিরেক্ট পৌঁছানোর জন্য। চলুন ফিরে আসি প্রেজেন্ট ডেতে। আবার একটু পরে আপনাদেরকে জানাবো রেজিস্ট্রেশনের ব্যাপারে। ক্রস করছি এখন সীতাপুরের বাস স্ট্যান্ড, আর এই তো ভিড় ভাট্টা ছাড়িয়ে এবার একদম পাহাড়ের মাঝখানে। এইদিকে আবার যাত্রা শুরু হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে যেন বাবা কেদার বলছে, আরে আমায় ছেড়ে তো তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন। আজকে আমাদের জার্নি শুরু হয়েছে সোনপ্রয়াগ থেকে, আর আমরা সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাচ্ছি চোপটা হয়ে। চোপটা হয়ে যাওয়ার কারণটা কি? বলে নাকি এই রুটের সিনিক ভিউটা দুর্দান্ত। যেদিন আমরা কেদারনাথের জন্য বেরিয়েছিলাম হরিদ্বার থেকে, মানে বেসিক্যালি হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পৌঁছাবো বলে, সেদিন পুরো শুকনোটে পাহাড়। মানে হরিদ্বার থেকে যে আমরা উঠছি, আমি রনিত বলছি দূর ভালোই লাগছে না, সুন্দরই না। যতক্ষণে সোনপ্রয়াগ পৌঁছেছিলাম ততক্ষণে অন্ধকার হয়ে গেছিল, তো কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু আজকের রাস্তাটা অনেকটাই আলাদা। যেমন সুন্দর ওইরকম সবুজ, দারুণ লাগছে। সামনে দেখছেন এখানে GMVN আছে উখি মঠের, এই যে এই সাইডে। এক্ষুনি আপনাদেরকে যে রাস্তাটা দেখালাম ওখানে দেখবেন মন্দির লেখা ছিল, টেম্পল। কেদারনাথের যে ডলি ওইটা উখি মঠ থেকে যায়। কেন যে শীতকালে ওই দিওয়ালির সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, লাস্ট পুজো হয়ে বন্ধ হয়ে যায়। তারপরে সবাই নেমে আসে, পুরোহিত ওখানে কেউ থাকে না, শুধু একটা ভেতরে শুধু প্রদীপ জ্বলতে থাকে। আর বলা হয় যে প্রতিবার যখন অক্ষয় তৃতীয়াতে আবার খোলা হয় দরজা, তখন দেখে নাকি ওই প্রদীপ তখনও জ্বলছে। আজকে কিন্তু এই জার্নিটা বেশ লম্বা। সেই সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ হলো 210 থেকে 225 কিলোমিটার। 8 থেকে 10 ঘন্টা লাগে, তাও কনস্ট্যান্টলি গাড়ি চালালে।
প্রাকৃতিক সৌন্দর্য তো আমরা এনজয় করছি, কিন্তু চলুন এবার একটু রেজিস্ট্রেশন নিয়ে কথা হয়ে যাক। গুগলে সার্চ করবেন কেদারনাথ রেজিস্ট্রেশন 2026, দেখতে পাবেন চারধাম যাত্রা। এই যে ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, এইটা হলো উত্তরাখণ্ড ট্যুরিস্ট ডিপার্টমেন্টের। ওপরে ডান দিকে অপশন আছে রেজিস্টার, ওখানে আপনারা ক্লিক করবেন, এখানে দেবেন নাম, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে কার সাথে যাচ্ছেন, আমরা যেমন ফ্যামিলি ছিলাম, সাথে দেবো পাসওয়ার্ড দিয়ে ওটাকে কনফার্ম করে প্রথমে করবো রেজিস্টার। রেজিস্ট্রেশন কমপ্লিট, এবার করবেন লগ ইন, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, সাইন ইন করবেন। লগ ইন করা হয়ে গেছে, এখানে আমার ড্যাশবোর্ড দেখাচ্ছে। এবার আমি রেজিস্ট্রেশন ফর ট্যুরে ক্লিক করবো। এবার দিতে হবে ডিটেইলস, ট্যুর কবে স্টার্ট হচ্ছে, কবে এন্ড হচ্ছে, আমরা কতজন ট্যুরিস্ট যাচ্ছি, মোড অফ ট্রাভেল কি হবে, পায়ে হেঁটে, হেলিকপ্টারে নাকি গাড়ি করে। তারপর সিলেক্ট করবেন কোন ধামটায় যাচ্ছেন। ফর এক্সাম্পল আমরা গেছিলাম কেদারনাথ আর বদ্রীনাথ, তো দুটো আলাদা করে সিলেক্ট করতে হবে, আর দুটোর আলাদা করে ডেটও সিলেক্ট করতে হবে যে কবে যাচ্ছি। সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুর, এবার ট্যুর ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদেরকে আরো ডিটেইলস দিতে হবে, পার্সোনাল ডিটেইলস যেমন নাম, এজ, আধার কার্ডের নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেইলস দেবেন, মেডিকেল কন্ডিশন কোনো অসুবিধা আছে কিনা। এবার যেটা দেখছেন পিলগ্রিম ভেহিকেল ডিটেইলস, এটা যদি আপনাদের কোনো গাড়ি বুক করা থাকে যেটার আপনাদের কাছে নাম্বার আছে, গাড়ির নাম্বার, ওগুলো দিয়ে দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। যেগুলোতে লাল অ্যাস্টেরিস্ক করা ওইগুলো কিন্তু কম্পালসারি ফিল আপ করার, তাই জন্য ওইগুলো ফিল আপ করলেই আপনারা সাবমিট করতে পারবেন এই ফর্মটা। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আধার কার্ড যেন আপনার ফোন নাম্বারের সাথে লিঙ্কড থাকে, সাথে আপনাকে কনসেন্ট দিতে হবে যে আধার কার্ড নাম্বারটা ইউজ করা হবে এই যাত্রা অ্যাপের রেজিস্ট্রেশনে। এখন আমরা যে গ্রামটা দিয়ে যাচ্ছি তার নাম হলো সারি, এর থেকে আর 5 কিলোমিটার পরে হলো চোপটা। তো এই সারি যে গ্রামটা, এখান থেকে চন্দ্রশিলার যে ট্রেক ওটা হয়, কি অনেক ট্রেক কোম্পানিজ আছে, আপনাদেরকে জাস্ট তাদেরকে পেমেন্ট দিতে হবে পার পারসন, পুরো ওরা প্যাকেজ একটা করে দেবে ট্রেকিং এর, আপনাদের জাস্ট এইখান পর্যন্ত পৌঁছাতে হবে শেয়ার গাড়ি করে। চন্দ্রশিলা ট্রেক, এই দরজাটা দেখছেন, এখান থেকে কিন্তু চন্দ্রশিলা ট্রেক শুরু হচ্ছে। আশা করি ভবিষ্যতে তুঙ্গনাথ ও চন্দ্রশিলা ট্রেক করব, আর সাথে যদি আপনাদের নিয়ে যেতে পারি আমি আরো খুশি হব। আর মাত্র 1 কিলোমিটার, তারপরেই পৌঁছে যাব চোপটাতে, যেটাকে বলা হয় দ্য মিনি সুইজারল্যান্ড অফ উত্তরাখণ্ড। চোপটা জায়গাটা তো অবশ্যই খুব সুন্দর, কিন্তু এখানে আপনারা পাবেন মারাত্মক গাড়ির ট্রাফিক, কারণ এখান থেকে শুরু হচ্ছে তুঙ্গনাথের ট্রেক। তুঙ্গনাথের গেট থেকে আরেকটু এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন হিমালয়ের পর্বতের এই সুন্দর দৃশ্য। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে ভিউটা খুব সুন্দর, পুরো বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা এখন 10,000 ফিটেরও ওপরে, আর আমরা এখন ওরম ভাবে ওই লাক্সের ওগুলো পরিনি, তাই জন্য লিটারেলি গাড়ি থেকে নেমে আমরা কাঁপছি, কনকনে ঠান্ডা। জায়গাটা খুব সুন্দর, পিছনে পুরো একটা ফুল রেঞ্জ দেখা যাচ্ছে বরফের পাহাড়ের, দারুণ লাগছে। আর পিছন থেকে একটু আলো পড়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। ব্রেকফাস্টটা সেদিন এতটাই হেভি হয়ে গেছিল যে আমরা লাঞ্চ করিনি। সন্ধ্যের দিকে ওই খুচখাচ, চা, কফি এসবই খাওয়া হয়েছিল। আপনারা যারা বাসে করে আসবেন না বা আমাদের মতন রিজার্ভ গাড়ি করে আসবেন না, আপনাদের জন্য আমি জায়গাগুলোর নাম দিয়ে দিলাম যেখান থেকে শেয়ার অপশনস পাওয়া যায়। চোখের সামনে এখন যে মন্দিরটা দেখছেন, এটা হলো নরসিংহ মন্দির যোশী মঠে। শীতকালের আগামী 6 মাসের জন্য স্বয়ং ভগবান বদ্রীনাথের আসল ঠিকানা। রাত্রি 9:30 বাজে আমরা বদ্রীনাথ পৌঁছে গেছি। খুব ঠান্ডা, হ্যাঁ কেদারনাথের থেকে একটু কম, কিন্তু সে এখানেও সে -2তে চলছে, কেদারনাথে অলমোস্ট -7 ছিল। যাই হোক, আগে খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপর আপনাদেরকে রুম দেখাবো। আমরা রুম নিয়ে নিয়েছি, রুম ট্যুর দিয়ে দেবো, সস্তার মধ্যেই নিয়েছি, তার থেকেও সস্তা আছে, কিন্তু আমরা যেটা নিয়েছি দেখিয়ে দেবো। রাতে আমি মশালা দোসা খেয়েছিলাম, এই দোকানটা আপনাদের চলুন কাল সকালে দেখাচ্ছি। চলুন আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা কিন্তু কোনো রুম বুকিং করে আসিনি, বদ্রীনাথে পৌঁছে মন্দিরের একদম কাছাকাছি ওই 500 থেকে 700 মিটারের মধ্যে এই হোটেলটা পেয়েছি। কেটেল আছে, যেটা খুব দরকার এই ঠান্ডাতে। এন্ট্রান্স দিয়ে ঢুকেই প্রথমে আছে একটা সরু ওয়ার্ড্রোব, পাশে আছে বাথরুম, সেটা পরে দেখাচ্ছি। এখানে আছে চেয়ার আর কফি টেবিল, একটা আয়না আছে, বেডটা তো অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার চলুন বাথরুমটা দেখিয়ে দিই। গিজার আছে, এই ওয়েদারে খুবই দরকার। এখানে আছে বেসিন, একটা আয়না, WC আছে, আর অবশ্যই আছে শাওয়ার এরিয়া। এই সেম রুম দুটো নেওয়া হয়েছে, এক্স্যাক্টলি সেম, জাস্ট অন্য রুমের বেডটা একটু বড়, সুপার কিং সাইজ, তাই জন্য ওখানে 3 জন শুতে পেরেছে, আমরা এখানে 2 জন। আর দুটো রুম মিলে আমাদের পড়েছে হলো 2500, দুটো রুম মিলে টোটাল 2500 পড়েছে। এখানে একটাও হোটেলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সবকিছু চেঞ্জ করে না, তাই জন্য খুব ভালোভাবে নোটিস করবেন। বেডশিট বলুন, পিলোজ বলুন, কারো চুল বা কিছু পড়ে আছে, হয়তো খুব সুন্দর সাজিয়ে দিয়েছে বেড মেকিং করে,
কিন্তু পাল্টায় না, এটা আমি দেখছি। ওরা ওরা বাহানা দেবে যে শীতের জায়গা, আমরা এত চেঞ্জ করলে এত কাচতে পারবো না, হ্যান ত্যান। আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হলো একটা হোটেলেও কিন্তু টাওয়েল দেয় না। সে সোনপ্রয়াগ হোক কি কেদারনাথ হোক কি বদ্রীনাথ হোক, কোথাও কিন্তু টাওয়েল দেয় না। তো তাই জন্য আপনারা প্লিজ নিজেদের বডি টাওয়েল নিয়ে আসবেন। তো চলুন এবারে ঘুমাচ্ছি, দেখা হচ্ছে সকাল সকাল বদ্রীনাথ দর্শনে। আমি একদম সত্যি কথা বলবো, কেদারনাথ থেকে বদ্রীনাথ পৌঁছাতে পৌঁছাতে আমাদের শরীরে সব শক্তি চলে গেছিল। কিন্তু যেই সকালে উঠে হোটেলের সামনে দেখলাম এরকম বরফে ঢাকা হিমালয় পর্বত, শরীরে যেন সব জান ফিরে আসলো। সকাল 7:20 বাজে আমরা এখন বদ্রীনাথের দর্শন করব, কিন্তু তার আগে আমাদের যে রেজিস্ট্রেশন গুলো আছে, সে প্রিন্ট আউট হোক বা মোবাইল হোক, ওইটা না এই একটা জায়গা আছে, এখানে এসে আবার চেক করাতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা মন্দিরের দিকে যেতে পারবো। আর দিয়ে এদিক দিয়ে তারপরে আমরা যাব। ভিড় তো আছে ভালোই, আপনারা আশেপাশের জায়গাটা শুধু দেখুন। দূরে না কিন্তু এই বরফের পাহাড়গুলো, পুরো কাছে। এখানে একটু সবুজ আছে আর ঠান্ডা, কি আর বলবো, ঠান্ডা আর কমে না। কিন্তু যেই পাহাড়গুলো কালকে পুরো কালো লাগছিল, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছিল না, ওগুলো এখন বোঝা যাচ্ছে, পুরো বরফে ঢাকা। আর দূরে না, একদম মুখের সামনে চেয়ে তাকিয়ে আছে। কাউন্টারে স্ক্যান করলো আর দিয়ে এটা দিল। এটা আমি আর দেখাচ্ছি না, বিকজ এখানে আমার ইনফরমেশন আছে। ঠিক আছে, এবার হাঁটা শুরু করব। অনেকেই মানে যে বদ্রীনাথ মন্দিরে প্রবেশ করার আগে এই তপ্ত কুণ্ডে স্নান করতে হয়। চারিদিকে যেখানে হাড় কাঁপানো ঠান্ডা, সেখানে এই কুণ্ডের জল কিন্তু প্রাকৃতিক নিয়মে একদম ফুটন্ত গরম। এই প্রসাদটা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য, 150 টাকা নিয়েছে। অনেক দোকান আছে, পুরো টানা দোকান আছে, তো আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পারবেন। আর ওপরে জুতো রাখার জায়গাও আছে। আমরা দোকান থেকে কিনে ওপরে জুতো পরে এসে জুতো রেখে এবার লাইনে খালি পায়ে দাঁড়াতে হয়েছে। আর যে রেজিস্ট্রেশনের যে পেপারটা আমাদের দিল, আমাদের ফোন থেকে স্ক্যান করে ওটাও একটা জায়গায় জমা দিয়ে দিতে হয়েছে। বদ্রীনাথ মন্দির অবশ্যই একটা ধাম, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতন এখানে ফোন জমা দেওয়ার কোনো সিস্টেম নেই। কিন্তু খুব সাবধান, পুলিশ দাঁড়িয়ে থাকে। আর তার সাথে মন্দিরের আশেপাশে বা মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একদমই অ্যালাউড না। আদি শঙ্করাচার্যের তৈরি এই মন্দিরের স্থাপত্যে তিব্বতী আর বৌদ্ধ শৈলীর এক অদ্ভুত মিশ্রণ দেখা যায়। ভেতরে কালো শালগ্রাম শিলার বদ্রীনারায়ণের মূর্তি আছে, জাস্ট অসাধারণ। দর্শন করে আমরাও কুণ্ডে গেছিলাম, কিন্তু অবশ্যই ওখানে ভিডিও করতে পারিনি। তারপর করলাম ব্রেকফাস্ট, লস্যি খেলাম আর সাথে গরম গরম ছোলে ভাটোরে, এই সেম জায়গার থেকে। 12টা বাজে আমরা বদ্রীনাথ থেকে চেক আউট করে গেলাম এখানকার হোটেল থেকে। আর এবার আমরা চলে যাব মানাগ্রাম, এখানকার খুবই ফেমাস, যেটা সবাই জানেন, ভারতের ফার্স্ট গ্রাম। আর তার সাথে ওখানে সরস্বতী নদীও দেখার ইচ্ছা আছে। রাতে তো অত বোঝা যায়নি, কিন্তু সেদিন সকালে বদ্রীনাথের ভিড় দেখে আর মানাগ্রামের ভিড় দেখে বুঝলাম যে কত টুরিস্ট আসে এই চারধাম যাত্রায়। ভারতের লাস্ট গ্রাম আপনাদের দেখিয়েছিলাম স্পিতি সিরিজে। আমি নিজেও ভাবতে পারিনি যে ঠিক তার পরের বছরেই চলে আসবো দেখতে ভারতের প্রথম গ্রাম। এই গ্রামটায় কিন্তু পয়েন্টস আছে দেখার, যেমন সরস্বতী নদী, ওইগুলো দেখার আছে। কিন্তু যখন গ্রামটা দিয়ে হেঁটে যাবেন, একটা সরু গলি, পাথরের রাস্তা আর চারিদিকে দোকান টুরিস্টদের জন্য। মানাগ্রামে এসে কোন কোন পয়েন্টস দেখা যাবে সেটা এই বোর্ডে দেয়া আছে। বদ্রীনাথ মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, তার মানে আশেপাশে এই বিশাল বড় হিমালয় পর্বত। নিচ দিয়ে বয়ে যাচ্ছে নীল রঙের অলকানন্দা নদী। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো অবশ্যই এই গ্রামটা ফেমাস, কিন্তু তার সাথে বাসিন্দারা কিন্তু গ্রামটাকে বেশ সুন্দর সাজিয়েছে এই নীল রং করে। এখানে কিন্তু অনেক হোমস্টেও আছে, রুমস অ্যাভেলেবল লেখা, হোমস্টে লেখা। আমি ভাবছি যারা গ্রামে থাকে কেমন লাগবে, একটা ছোট্ট গ্রাম আর চারিদিকে পাহাড়গুলো যেন এরকম চেয়ে আছে। আপনারা হয়তো নোটিস করছেন আমি যে হাঁটছি, কতজন যে বাস্কেটে যাচ্ছে, আর বেশিটা লক্ষ্য করবেন তারা ইয়াং। এগুলো কিন্তু খুব লজ্জার ব্যাপার। আমি জানি না কেন, মানে প্রবলেমটা কি হাঁটতে? এটা তো কেদারনাথের মতন না, এটা হার্ডলি একটুটা রাস্তা। ওহ, আর এদিকে দেখুন নদীটা পুরো নীল রং, কি দারুণ লাগছে। মানাগ্রামে পা রাখলেই মনে হয় যেন কোনো জীবন্ত পৌরাণিক গল্পের ভেতর দিয়ে হাঁটছি। তার সাথে আবার এরকম অলৌকিক জিনিসগুলো। বাকি ভারতে সরস্বতী নদীকে অদৃশ্য মনে করা হয়, কিন্তু মানাগ্রামে সেই সরস্বতী নদী দেখাও যায় আর তার গর্জনও শোনা যায়।
আর এখানে সরস্বতী নদীর একদম সামনে দাঁড়িয়ে আমি, যেখানে সরস্বতী নদী সেই যে যায় তারপরে তো আর দেখা যায় না, আর সামনে আছে মন্দির। মহাভারতের স্মৃতি এই গ্রামের আনাচে কানাচে জড়িয়ে আছে। পাণ্ডবরা স্বর্গে যাওয়ার জন্য যে শুরু করেছিল হাঁটা, যেটাকে বলা হয় স্বর্গরোহিণী মার্গ। টুরিস্ট জায়গা বলে কথা, যেটা কমার্শিয়ালাইজ হবে না এটা কোনোদিন হতে পারে না। ওরম এখানে আছে ফার্স্ট শপ বা ফার্স্ট ক্যাফে অফ ইন্ডিয়া। যেই দোকানটা দেখালাম ওখান থেকে আরো 5 থেকে 6 কিলোমিটার হেঁটে গেলে আছে ওয়াটারফল। এবার যারা ওই দিক থেকে আসছে, যেই কজন খুব কমজনই ওই দিক থেকে আসছে, তাদেরকে যখন জানলাম তারা বলছে যে উতনা খাস নেই হ্যাঁ। আর তার সাথে আর একটা জিনিস বললো যেটা এতটাই ওপরে, ওটা নাকি খুব ঠান্ডা, তাই জন্য এখন আমরা ওটাতে যাচ্ছি না। আর তার থেকেও বেশি বড় কথা সেটা হলো আমাদের গাড়ি পার্কিং এ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তো আমাদের এটা দেখে আবার ফিরতে হবে, আমাদের নামতে হবে। আমাদের আজকে অ্যাটলিস্ট রুদ্রপ্রয়াগ তো পৌঁছাতেই হবে, কেন যে কালকে আমাদের চলে যেতে হবে হরিদ্বার, দিয়ে আমাদের ট্রেন আছে। ওপরটা পুরো মেঘে ঢেকে গেছে। বদ্রীনাথের পাহাড়ও খুবই সুন্দর, হ্যাঁ কেদারনাথের একটা আলাদাই সুন্দরতা, কিন্তু বদ্রীনাথেরও খুবই সুন্দর। তো গ্রামটাই দারুণ লাগছে আমার। ওয়াও। ফেরার পথে অবশ্যই এই 3টে জায়গা মিস করবেন না। এই গেট দিয়ে প্রবেশ করে দেখে আসবেন গণেশ গুফা। বলা হয় এখানে বসেই উনি লিখেছিলেন মহাভারত। তার সাথে আছে সেই মহাবলী ভীমের রাখা বিশাল পাথরটি। তারা উপর দিয়ে আমরাও হেঁটে গেছি, ঠিক যেমন মা দ্রৌপদী হেঁটে গেছিলেন। সাথে ব্যাস গুফাও দেখতে ভুলবেন না। বদ্রীনাথ ধামের কাছে এই ছোট গ্রামটি আমার খুবই সুন্দর লাগলো। চলুন এবার ফেরার পালা। ইচ্ছা আছে আজ রুদ্রপ্রয়াগ পর্যন্ত পৌঁছে যাওয়ার। উত্তরাখণ্ডে খাওয়া দাওয়ারের খরচা মোটামুটি কম, কিন্তু এখানে কিন্তু সব শাকাহারী। সে তো হবে, আফটার অল উত্তরাখণ্ড হলো দেবভূমি। রাত 10টা বেজে গেছিল রুদ্রপ্রয়াগ পৌঁছাতে। হোটেল বুকিং আমরা আগের থেকে করিনি, বাইপাসে অনেক খোঁজাখুঁজি করে ফাইনালি এই হোটেলটা পেলাম। বেশ ভালো একটা রুম পেয়েছিলাম। এই দেখুন, এখানে 5 জনের শোয়ার জায়গা, ভালো বড় রুম, 2টো বড় বড় সোফা আছে, আয়না আর বেসিন আছে, আর সাথে আছে এই বিশাল বড় বাথরুমটা। প্রথমে আমাদের বলেছিল 3500, তারপরে আমরা 3000 মেনেছি, তার নিচে আর যাচ্ছে না। এত রাতে আর কেউ মানবেও না, তো ঠিক আছে সবাই একসাথে। একটা বাথরুম, 2টো বাথরুম হলে ভালো হতো, বাট ঠিক আছে। আর এসি রুম, কেন রুদ্রপ্রয়াগে এখন এসি দরকার পড়বে, বেশ গরম আছে। পরের দিন সকাল সকাল বেরিয়ে গেছিলাম হরিদ্বার পৌঁছানোর জন্য। জানেন রাত্রিবেলা আমাদের ট্রেন আছে। হাতে 5 থেকে 6 ঘন্টা নিয়ে চলবেন, টাইম লাগে, বেশ ট্রাফিক জ্যামও হয়। কেদারনাথ যাওয়ার সময় যেহেতু আমরা সন্ধ্যা আরতি হরিদ্বারে দেখতে পাইনি, ইচ্ছা ছিল আজকে যেন আমরা সন্ধ্যা আরতি দেখতে পাই। তাই আমরা সোজা চলে গেলাম হারকিপৌরি ঘাটে। হরিদ্বারে যেই হোটেলে আমরা প্রথম দিন ছিলাম ওখানেই আমাদের লাগেজপত্র রেখে দিয়েছিলাম। হারকিপৌরি ঘাটে গিয়ে দেখলাম সন্ধ্যা আরতি। যদিও বা সত্যি বলবো, আমার বেনারসের সন্ধ্যা আরতিটা আরো বেশি ভালো লেগেছিল। মা গঙ্গার আশীর্বাদ নিয়ে এবার বাড়ি ফেরার পালা। চিন্তা করবেন না, হরিদ্বারে আবার ফিরবো, আর সেবার হরিদ্বারের সাইট সিইং, ঋষিকেশ সব আপনাদের দেখাবো। না কাঁদছি না, ব্যাপারটা হলো এত হাই তুলেছি যে চোখে জল চলে এসেছে। খুবই একটা হেকটিক আর এক্সস্টিং কিন্তু এই ট্যুরটা হয়, কেদারনাথ আর বদ্রীনাথ। আবার যারা আপনারা কেদারনাথ আর তুংনাথ করবেন, ওটাও কিন্তু খুবই এক্সস্টিং। তো এগুলো মাথায় রাখবেন, বাট করবেন, হ্যাঁ করবেন, কিন্তু এগুলো মাথায় রাখবেন। তো শেষ হচ্ছে আমাদের কেদারনাথ বদ্রীনাথের যে যাত্রা। আশা করি এই ব্লগটা খুব ভালো লেগেছে, আর আশা করি আমার ভিডিওটা দেখে আপনারাও করে আসতে পারবেন কেদারনাথ আর বদ্রীনাথের যাত্রা। ফেরার ট্রেনটা আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা ফিরছি উপাসনা এক্সপ্রেসে, যেটা হলো রাত্রিবেলা হরিদ্বার থেকে ওই 11:45 PM ছাড়ে। তো আমি এক্স্যাক্ট যে প্রাইসটা আমাদের লেগেছে 3 AC টিকিটসে পার পার্সন, ওটা স্ক্রিনে দিয়ে দেবো। তো আপনারা এই ট্রেনটা করে অবশ্যই কলকাতা ফিরতে পারেন। চলুন যাওয়া যাক। আর তার আগে যেটা বলবো, ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, এন্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।